সরকারি চাকরির প্রতিশ্রুতি সব সরকারেরই নির্বাচনী এটা একটা প্রতিশ্রুতির মধ্যে থাকে। তারপরে পশ্চিমবঙ্গে একের পর এক নির্বাচন হওয়া, সরকারের প্রতিশ্রুতি দেওয়া এবং তার সাথে প্রত্যক্ষ অভিজ্ঞতায় আমরা যা দেখছি একটা দুর্নীতির পুরো জায়গা চলছে। দীর্ঘদিন ধরে লড়াই চলল। 2016-তে যারা রিক্রুটেড হয়েছিলেন, গ্রুপ সি, গ্রুপ বি, মাস্টার সাহেব, দিদিমণি, কোর্ট অব্দি কেস গড়ালো, দুর্নীতি অর্গানাইজ করলো সরকার। আজকে তাদের সবার চাকরি বাতিল হলো। আমরাও ডিওয়াইফাই এই লড়াই আন্দোলনে ছিলাম, কেস খেয়েছি, মার খেয়েছি, তাদের জ্বালা যন্ত্রণার শরিক হয়েছে এবং তাদের জ্বালা যন্ত্রণার একটা বিরাট অভিব্যক্তি ছিল, সেই অভিব্যক্তিকেও আমাদেরকে শুনতে হয়েছে। কিন্তু তারপরেও আজকে সবার চাকরি বাতিল হলো। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি তাহলে আমাদের এটাই হবে? সেকেন্ড রান 26,000, তার মানে তো তার পরিবার ধরলে প্রায় 1 লক্ষ মানুষ চেষ্টা করছে এবং এটা এই ধরনের অবস্থা তৈরি হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু এটা তো যাদের চাকরি গেল তাদের তো এরা শুধু শিক্ষকের চাকরি যাওয়া নয়, বাকি তো গ্রুপ সি যা বলছে। প্রথম কথা হচ্ছে যে যাদেরকে সরকার অ্যাপয়েন্টমেন্ট এটা দিল, কিন্তু এখন কোর্ট বলছে এটা গোটা প্রক্রিয়াটা হচ্ছে দুর্নীতিযুক্ত এবং এই জন্য পারা যাবে না। তাহলে কাজ তো সে যাবে। এই যে এত বাড়িতে কান্নার রোল উঠবে, এদেরকে বলা হচ্ছে টাকা ফেরত দিতে হবে, টাকা ফেরত দিতে হবে, যারা মাইনে পায় এরা খরচ করে। আর এরা সবাই হচ্ছে বয়সটা যখন সংসারটা শুরু করেছে, জীবনটা সবাই শুরু করেছে, জীবনটা শুরু করতে গিয়ে ধাক্কা কেন হলো সেটা বড় প্রশ্ন হবে না? অনেকে এখান থেকে পাশ করাতে চাইছে, কিন্তু আমরা প্রথম থেকে বলছিলাম যে এটা প্রক্রিয়ার মধ্যে যদি একটা দুর্নীতি হয় তাহলে গোটা ব্যবস্থাটাই দুর্নীতির থেকে একদম ছাপ পড়ে যায়। একটা নর্দমাতে যদি একটা নোংরা জল যায়, আশপাশটা দূষিত করে, তাহলে কয়েকজন লোক মন্ত্রী হতে পারে, অফিসার হতে পারে, স্কুল সার্ভিস কমিশন হতে পারে, স্কুল বোর্ড হতে পারে, স্কুল কর্তৃপক্ষ হতে পারে, এবং কিছু লোকজন দুর্নীতি করে যায়। কিছু লোক তো দোকান খুলে, কোম্পানি খুলে চাকরির জন্য টাকা তুলেছে, টাকা বিলি করেছে। এদের মধ্যে আমি বলছি না সবাই দোষী, আমরা কখনো বলিনি, কিন্তু একবার যদি গোটা ব্যবস্থাটা যদি পূর্ণ হয় তো আইন কি দেখে, আইন তো গোটা সামগ্রিকভাবে দেখবে। এখানে বলা হচ্ছিল বারবার যে তোমরা বেছে দাও যে কে ঠিক ঠিক পরীক্ষা দিয়েছে, চাকরি পেয়েছে, এবং আমাদের বিশ্বাস বেশিরভাগটা তাই। এবং কারা কারা দুর্নীতি করে টাকা দিয়ে পরীক্ষা দেয়নি, ফর্ম ফিল আপ করেনি, ইন্টারভিউতে নেই, কিন্তু নাম চলে এসছে, তাদেরটাকে বাতিল করতে হবে। কিন্তু যা হয় এই পাশাপাশি তো করলো না। দ্বিতীয়, প্রথমত অন্যায় করলো দুর্নীতি করে, দ্বিতীয় হচ্ছে সমস্ত রেকর্ড ডকুমেন্ট ধ্বংস করলো, আর নির্দিষ্ট স্বার্থে, কারণ তারা জানে ধরা পড়ে গেলে খুব বিপদ। আর চতুর্থ, তৃতীয়ত হচ্ছে যে তোমার কি এখন যখন বলা হচ্ছে বাছাই করো, এই বাছাই প্রক্রিয়া কোনো সুযোগ নিল না। এখন উচিত এই পরিবারগুলো বাসার থেকে বাঁচবে কি করে, কারণ এদের সঙ্গে স্কুল শিক্ষাটাও যুক্ত। কারণ স্কুলগুলো যখন কাউকে সুযোগ থাকবে না তো এটা তো ড্যাং ড্যাং করবে। বিজেপি তৃণমূল তো চাইছে গোটা দেশে সরকারি শিক্ষা ব্যবস্থাটা তুলে দিয়ে প্রাইভেট স্কুলটা হোক, তাহলে এখন কম টাকায় স্কুলে চাকরি করবে আর কোনো মান থাকবে না, একটু সবাই মনে করবে সব করে একটা ভালো স্কুলে পড়ছি। তাহলে স্কুল ব্যবস্থাটাকে বাঁচানো, এটা কিন্তু এই কটা পরিবারের জন্য নয়, আমাদের স্বাস্থ্য হচ্ছে গোটা স্কুল শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচাতে হবে। সুপ্রিম কোর্ট যা বলেছে, আমি যা শুনেছি, এখনো পূর্ণাঙ্গ রায়টা পাইনি, যে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে হবে। তাহলে সরকারের কোনো বাহানা চলবে না, বাহানা দেখাতে পারে এটা হচ্ছে ওটা হচ্ছে। এতদিন ধরে মমতা ব্যানার্জি কি বলেছেন, কোর্টের জন্য নিয়োগ করছে না, তো এখন তো কোর্ট বলছে নিয়োগ করো। তাহলে যা দরখাস্ত করেছিল, যা পুরস্কার দিয়েছিল, তাদেরকে আবার পুনর্নির্মাণ করতে হবে। যেমন কোনো দুর্ঘটনা ঘটে গেলে পুনর্নির্মাণ করে, এরকম গোটা ব্যাপারটা পুনর্নির্মাণ করতে হবে দ্রুত, এবং 2-2.5 মাসের মধ্যে নিয়োগটাকে সম্পন্ন করতে হবে। কারণ স্কুলগুলোকে বাঁচাতে হবে এবং এদের মধ্যে যারা যোগ্য শিক্ষক থাকে তাদেরও বাঁচতে হবে। কারণ হচ্ছে স্টিগমা, শহরে বাজারে দোকানে যাবে বলবে তাকে চাকরি বাতিল হয়ে গেছে, এরকমই হয়। তো মনে আছে আলিবাবা 40 সালের সময় কাসিমের বাড়িতে যখন মর্জিনা লাগিয়ে দিয়েছিল, দেখে দেখা লাগিয়েছিল, কারণ সব বাড়িতেই চুল লাগিয়ে দিয়েছে। তো এটা তো মমতা তাই বললেন যে সব শিক্ষককেই বদনাম করবে। এই 26,000-এর বাইরেও যে শিক্ষক রয়েছে তাদেরকে জিজ্ঞেস করবে, দাদা আপনার কবে শিক্ষক, আপনি কবে শিক্ষক হবে? গোটা শিক্ষক স্কুল প্রফেশন তাকে বদনাম করলো, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলো। এখন তোদের দরকার, যুবদের দরকার, ছাত্রদের দরকার, এবং এই চাকরি প্রার্থী যারা ছিল, যারা চাকরি পেল না, যারা পেলো, যারা চাকরি গেল, যারা চাকরি করছে, তাদের সবাইকে একসঙ্গে হয়ে এই দুর্নীতি শাসনের বিরুদ্ধে লড়তে হবে। এটাকে সপাটে উন্মূলন না করলে তোমার গিয়ে এই ব্যবস্থাটা আবার তাই হবে, আবার যে নিয়োগ করবে তাতে আবার তো লজ্জা নেই। তো এরকম তো প্রাইমারি, এরকম তো মাদ্রাসা, এরকম তো অন্যান্য ক্ষেত্রে কলেজে সমস্ত হয়ে তাই। তাহলে কাউন্টার, ঘুষের কাউন্টার খুলবে সরকার,
আর শাস্তি পাবে যোগ্যরা, এবং তার সাথে গোটা যুব সমাজ, ছাত্র সমাজ পশ্চিমবঙ্গে, এটাই আমাদের ভবিষ্যৎ হবে। ভুলগুলি করা মনে পড়ে গেল আমার হিন্দিতে একটা কথা আছে, আটাকে সাথ গুণ পেশা। যদি পোকা থাকে গমের মধ্যে, এবং তারপরে যদি আটার চাকরিতে দিয়ে দেওয়া হয়, তাহলে গমের যেরকম আটা হবে ওই পোকাগুলো তার মধ্যে মিশে যাবে। তাহলে দুর্নীতিযুক্ত করে ঘুষের টাকা নিয়ে চাকরিদারতে কি করেছে, পোকা এবং গম একসঙ্গে পেশাই করেছে। যার ফলে এখন যেটা হচ্ছে, যখন বিষাক্ত হয়েছে তখন সবটা ফেলে দেওয়া। এর মধ্যে গমের দোষ নেই, এর মধ্যে আটার দোষ নেই। যারা ডেলিভারেটলি পোকাটাকে মেশালো এবং মিশিয়ে দিয়ে বাজারে চালালো ভেজাল আটার মতো করে, ভেজাল চাকরি করলো, এখন দোষটা তাদের। এটাকে ভবিত হতাশ হলে হবে না, ভবিতব্য নিয়ে চলবে না। এই জন্য তো নিয়োগের জন্য কতদিন ধরে ধর্ণা দিচ্ছে ছেলেমেয়েরা, রাস্তায় রোদে জলে বৃষ্টিতে পড়ে রয়েছে। তোরা লাঠি খেয়েছিস, বিধাননগর থানায় কখনো লালবাড়ি থানায় নিয়ে গেছে। তো এখন দাঁড়িয়ে এই লড়াইটা আরো তীব্র করতে হবে। আবার উল্টোটিকে বিজেপি এসে বলবে এই যে দেখো আমরা সবাই সব চাকরি দেবো, তা তো নয়। এরকম চাকরি বাকরি অন্য রাজ্যে হয়েছে, কেন হয়েছে? এই যে এটা গোটা ব্যাপারটা তো ব্যাপক কাণ্ড। মধ্যপ্রদেশে RSS প্রথমে করে ব্যাপক কাণ্ড, যেটা হচ্ছে ব্যবসায়িক পরীক্ষা, এখানে চাকরি এবং ভর্তির জন্য পরীক্ষায় দুর্নীতি করে। সেখান থেকে তৃণমূল শিখেছে, RSS এর ঘরে শিখেছে দুর্নীতিটা। তাহলে আমাদের রাজ্যে তো বছর বছর SSC পরীক্ষা হতো, প্রাইমারি নিয়োগটা হতো, এবং 2011 আগে যারা চাকরি পেয়েছে তাই তো সংকটটা নেই। তাহলে এখন কেন এই সংকটটা হলো? তাহলে মূলে ধরতে হবে, ওপরে ওপরে করলে হবে না। আর গোড়ায় যদি ধরা হয় তাহলে গলতটা কোথায় আছে? দুর্নীতিযুক্ত লোকেরা যদি দুর্নীতি করে ভোটে যায় তাহলে সব ব্যাপারটাই দুর্নীতিযুক্ত হয়। হাসপাতালে ভর্তি থেকে ওষুধের ভেজাল থেকে সব জায়গায়। এবং যদি এটাকে নিয়ে এখন আমরা কি বলি, না তাহলে ধর্ম করো, অনেক এরকম বলে তো, সব এত পচে গেছে। আচ্ছা এখন রাম মন্দির, তোমার রামনবমী, ঈদ আর এইসব জীবননামা, এটা কি বড় ব্যাপার? ওরা দেশে যে রাজনীতিটা হচ্ছে মন্দির মসজিদ নিয়ে, এখনো দাঁড়িয়ে এই এক সপ্তাহের মধ্যে, তাহলে মানুষকে তো বুঝতে হবে যে স্কুলটাকে বাঁচাতে হবে, শিক্ষকের চাকরি বাঁচাতে হবে, শিক্ষক নিয়োগ করতে হবে, এটা মূল কথা, না মন্দির মসজিদে গিয়ে হামলা করাবো? কোন দিকে নিয়ে যাচ্ছে? একদিকে একটু ধর্মাচরণের নাম করে মানুষকে ভাগ করছে, মাদ্রাসা স্কুলকে ভাগ করছে, কিন্তু চাকরি যখন যাচ্ছে স্কুল আর মাদ্রাসা উভয় ধ্বংস হবে। 26,000 বাতিল হলে যেমন গরিবের শিক্ষা চলে যাবে, তাহলে গরিবের চাকরিও চলে যাবে। তাহলে পশ্চিমবঙ্গের সরকারটা গরিবদের নয়। টার্গেটটা কারা? আজকে গোটা দেশে এবং রাজ্যে এই যে দক্ষিণপন্থার উত্থান হয়েছে, এই টার্গেটটা হচ্ছে 1%-এর কাছে 40%-এর প্রপার্টি চলে যাচ্ছে, অ্যাসেট চলে যাচ্ছে, জিডিপির একটা বড় অংশ তাদের হাতে চলে যাচ্ছে। তারা তো সুখে আছে, তো তারাই আবার টাকা পয়সা দিয়ে, কর্পোরেট ফান্ড দিয়ে, ইলেকট্রাল বন্ড দিয়ে এমন করছে, সেখানে যাই একটু ধর্ম করো, একটু মন্দির মসজিদ করো, আর অন্যদিকে ভোটের সময় একটু তাকে খাও পিও, দিনকে আরাম করবে, একটু মদ মৎসব করো। কিন্তু ব্যবস্থাটা এমন করা হবে যেখানে তোমার হাতে জমি চলে যাবে, তোমার হাতে চাকরি চলে যাবে, তোমার হাতে শিক্ষা চলে যাবে, তোমার হাতে স্বাস্থ্য চলে যাবে, তোমার বাসস্থান চলে যাবে, তোমার সড়ক চলে যাবে, তোমার পুকুর, তোমার জঙ্গল, তোমার নদী নালা সব চলে যাবে। এটা শুধু স্কুল নয়, আসলে গরিব মানুষকে যদি বিধানসভা থেকে সরিয়ে দেওয়া হয়, পঞ্চায়েত থেকে সরিয়ে দেওয়া হয়, পুরসভা থেকে সরিয়ে দেওয়া হয়, লোকসভা থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আসলে সব জায়গা থেকে, জনসভা থেকে সরিয়ে দেওয়া হয়। এবং সেখানে দাঁড়িয়ে ক্রমাগত দেখবে, এখন যখন আগে মাস্টার মশাই গল্প ছিল শরৎচন্দ্রের, তারপরে পণ্ডিত মশাই ওই সিনেমাও হয়েছিল, হিন্দি সিনেমা, সেখানে দাঁড়িয়ে মাস্টারদের চরিত্র দেখানো হচ্ছে। এখন কোনো হিন্দি সিনেমা, কোনো বাংলা সিনেমায় কোন মাস্টারের চরিত্র আছে? আগে গ্রাম থেকে একটা ছেলে আসতো, সংঘর্ষ করতো, তারপরে এস্টাবলিশ হতো, সেরকম চরিত্র এখন আছে? যেরকম সিনেমাতে নেই, সেরকম মিডিয়াতে নেই, সেরকম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থাকবে না, যেরকম বিধানসভা লোকসভায় নেই। তাহলে আসলে গরিব অংশকে, মধ্যবিত্ত নিম্নবিত্ত অংশকে অপসারণ করে দেওয়া হচ্ছে তাদের লেজিটিমেট জায়গা। আমরা তো এই গোটা আন্দোলনটাতে শুরু থেকেই ছিলাম, আমাদের কংগ্রেসরা সব এসব খেয়েছে তাদের সাথে, যারা চাকরি প্রার্থী, যারা চাকরি করছিলেন তাদের সাথে, এবং এমনকি আইনিগতভাবেও এই লড়াইটা মাস্টারদের সাথে আমরা লড়ছিলাম। তাহলে এই লড়াইটা আরো তীব্র হলো। হতাশ হওয়ার কোনো জায়গা নেই, লড়াই চালিয়ে যেতে হবে, লড়তে হবে, এবং এই স্কুলগুলোকে বাঁচাতে হবে, এবং যে ছেলেমেয়েরা বাইরে আছে তাদেরকে, যাদেরকে বাইরে করে দেওয়া হলো, তাদেরকে স্কুলের মধ্যে আবার ঢোকাতে হবে।